আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার লিপি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। প্রত্যাশা করছি তোমরা যে যেখানেই আছো সচেতন আছো, সুস্থ আছো। আমরা আজকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম গল্পটি এবং একটা অংশ, প্রথম অংশ আমরা শেষ করেছি। আজকে আমরা তার দ্বিতীয় অংশ থেকে শুরু করব। তবে তার আগে তোমাদের কিছু প্রশ্ন ছিল, খুব একটা দুটো প্রশ্ন, সেটা সম্পন্ন করে বা উত্তর দিয়ে আমরা পরবর্তী পাঠে যাব। তবে একটা কথা বলছি, বিশেষ করে ঢাকা কলেজের ছেলেদের উদ্দেশ্যে, যে তোমরা জানো তোমাদের প্রথম সিটি পরীক্ষা সামনেই। তো সিটি পরীক্ষার আগে আমরা আরও একটা ক্লাস পাবো আশা করছি, কিন্তু আমি আমার আজকের ক্লাসটা এমনভাবে সাজিয়েছি, যদি কোনো কারণে আগামী ক্লাসেও আমরা যদি ক্লাসটা শেষ করতে না পারি, অপরিচিতা গল্পটা শেষ করতে না পারি, তাহলে যেন পরীক্ষার জন্য আমাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমি দ্বিতীয় অধ্যায়টা পড়ার পরেই পাঠ পরিচিতিতে চলে যাচ্ছি। মাঝখানে যে তৃতীয় এবং চতুর্থ দুটো অংশ আছে, সেই অংশ দুটো আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারবো। যদি শেষ করতে না পারি তাহলেও কোনো সমস্যা হবে না। গল্পটার মূল যে বিষয়বস্তু এবং সামগ্রিক যে আলোচনার ব্যাপারটা আজকে আমরা যতটুকু পড়ব তার মধ্যেই অনেকটা চলে আসবে। তো আমরা সেভাবেই আজকে ক্লাসটাকে সাজিয়েছি। দেখো, প্রথম ক্লাস শেষে তোমাদের একটা প্রশ্ন ছিল, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ প্রথম ছবিটা, অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা, অন্নে পরিপূর্ণ যে। তো অন্ন পরিপূর্ণকে দেবী দুর্গা, দেবী দুর্গারই আরেক নাম হচ্ছে অন্নপূর্ণা। যখন তিনি ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করেছিলেন তখন তিনি এই নাম প্রাপ্ত হন। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, গজাননকে গজের মতো আনন যার, গজ হচ্ছে হাতি। দেখো দ্বিতীয় ছবিটাতে আছে গজানন মানে গণেশ, দেবতা গণেশের আরেক নাম হচ্ছে গজানন। আর তার ছোট ভাই হচ্ছে কার্তিক। পরবর্তী ছবিটা কার্তিকের ছবি, যিনি কিনা সুন্দর, সুদর্শন, সুঠাম দেহের অধিকারী এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সুন্দর, সুস্থ, সুঠাম সন্তান কামনায় কার্তিকের পূজা করা হয়। পরের ছবিটা আছে দেবী অন্নপূর্ণার কোলে কার্তিক এবং তার পাশে তার স্বামী শিব এবং শিবের কোলে গজানন বা গণেশ। দেখো, আমরা এখন লাইনটা বিশ্লেষণ করছি। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। কে বলছে? 27 বছর বয়স্ক অনুপম, যার নামটা আমরা দ্বিতীয় অধ্যায়ে বা দ্বিতীয় অংশেই পাব। নিজের সম্পর্কে বর্ণনা করতে যে এর আগে সে বর্ণনা করেছে কি, যে সে হচ্ছে মাকাল ফল বা শিমুল ফুল। ছোটবেলায় তার পণ্ডিত তাকে, বিদ্যালয়ের পণ্ডিত তাকে ঠাট্টা করত মাকাল ফলের সঙ্গে তুলনা করে বা শিমুল ফুলের সঙ্গে তুলনা করে। এর কারণটা কি? সে দেখতে খুব সুন্দর, মানে বাহিরে তার চেহারাটা সুন্দর, কিন্তু ভিতরে হচ্ছে আসলে মানে সুন্দর, বাহিরটা যেমন সুন্দর ভিতরটা ঠিক ওই রকম গুণবান না, তার গুণহীন। মাকাল ফল শব্দের অর্থ হচ্ছে সুন্দর কিন্তু গুণহীন, অন্তঃসার শূন্য। তো নিজের চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচন প্রসঙ্গে অনুপম বলছে যে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তার মানে এই যে 27 বছর বয়স্ক ছেলে, যার পরিবারে মানে একমাত্র অভিভাবক বলতে তাকেই বোঝায়, কিন্তু সে পরিবারে বর্তমান থাকার পরেও তার পরিবারের সার্বিক দায়িত্ব হচ্ছে তার 6 বছরের বড় মামার কাছে, মামার উপরে। ফলে পরিবারের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার কোনো কিছু সম্পর্কে তার কোনো ধারণাও নাই, জ্ঞানও নাই। তার অবস্থাটা কেমন, মানে শিশুকাল থেকে সে যে কোলে কোলেই বড় হয়েছে, মানুষ হয়েছে, আজও পর্যন্ত তার সেই মানে সঠিক বয়সটা হয়নি। বাহ্যিক অবয়বে সে সুন্দর হয়ে উঠেছে, সুদর্শন হয়ে উঠেছে, কিন্তু তার অবস্থাটা হচ্ছে শিশু কার্তিকের মতো, অন্নপূর্ণার কোলে শিশু কার্তিকের মতো। মানে নিজের অপরিপক্কতা, অপটুত্ব বোঝানোর ক্ষেত্রে অনুপম নিজের সম্পর্কে বাক্যটা ব্যবহার করেছে।
এরপরে আছে দেখো, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অনুপম তার মামা সম্পর্কে বলছে, যে মামা কিনা মানে যে মামার কারণেই কিন্তু এই গল্পটা লেখা, বা গল্পটার মূল যে বিষয়, যে শীর্ষবিন্দু যার কারণটা ঘটিয়েছিলেন এই মামা, তার জ্ঞান সম্পর্কে, ধারণা সম্পর্কে বলছে কি, যে দেখো আমরা একটু আন্দামান দ্বীপ দেখি। এই দ্বীপটা হচ্ছে আন্দামান দ্বীপ, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত, ভারতের সীমানাভুক্ত একটি দ্বীপ, এবং ব্রিটিশ রাজত্বর সময়ে যারা রাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল, মানে স্বদেশী আন্দোলনে যারা যুক্ত ছিল, তাদেরকে শাস্তিস্বরূপ নির্বাসনে এখানে পাঠানো হতো। তো মামা কি বলছে, যে কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামার কাছে আন্দামান দ্বীপের অন্তর্গত মনে হয়। তার মানে কুয়োর ব্যাং, কুপমুন্ডুক মামা তার জ্ঞান ধ্যান ধারণা শুধু কলকাতাকে কেন্দ্র করি, বা কলকাতার বাইরে যে একটা বিশাল জগৎ অভিজ্ঞতা, সে সম্পর্কে তার কোনো ধারণাই নাই। বরং কলকাতার বাইরে যদি তাকে কখনো যেতে হতো, তখন তার ব্যাপারটা মনে হতো কি, সে যে ব্রিটিশ আমলের শাস্তিস্বরূপ আন্দামান দ্বীপে পাঠানো হতো মানুষকে, কলকাতার বাইরে যাওয়াটা তার কাছে অনেকটা সেই রকম শাস্তির মতো ব্যাপার। এই কারণে তার কাছে কি, কলকাতার বাইরে সমস্ত পৃথিবীটাই তার মনে হয়েছে বা মনে হতো আন্দামান দ্বীপের অন্তর্গত। তার মানে হচ্ছে যে মামার কুপমুন্ডুকতা বা স্বল্প জ্ঞান স্বল্প ধারণাকে বোঝানোর জন্য অনুপম এই বিষয়টা উপনীত করেছে বা তুলে ধরেছে। এটার অবলিক আরেকটা লাইন আছে দেখো, মামা এবারও হাবড়ার পুল পার হন নাই। এটা হচ্ছে হাবড়ার পুল বা হাওড়ার পুল। এই পুলটা হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ সেতু, মানে এটা পার হয়ে ওপারে গেলেই কলকাতা ছেড়ে হাওড়া গিয়ে পৌঁছায়। মামা যেহেতু মানে কলকাতার বাহিরে কখনো যান না, কখনোই মানে কি বলে যে যাওয়ার প্রয়োজন বোধ করেন না, বা যাওয়াটাকে সে শাস্তি মনে করেন। এই লাইনটা, দ্বিতীয় লাইনটা আছে তোমার চতুর্থ অংশে, যখন অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছে। আমি একসঙ্গে লাইন দুটো দিয়ে দিচ্ছি, মানে যেন বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হয়। মাকে নিয়ে তীর্থে যাচ্ছেন, এই এত বড় কাজের ভার মামা নিজে গ্রহণ না করে দিয়েছে কি, তার অপরিপক্ক বা অপটু ভাগনার উপরে। কারণটা কি, যে কলকাতার বাহিরের জগৎ তার কাছে অপরিচিত, এবং এখানে যাওয়াটা তার কাছে শাস্তিস্বরূপ মনে হওয়ার কারণে এত বড় একটা গুরু দায়িত্ব সে তার অপরিপক্ক ভাগিনার উপর দিয়ে পাঠিয়েছেন, হাবড়ার পুল পার হননি। তার মানে হচ্ছে মামার কুপমুন্ডুকতা বোঝানোর জন্যই এই বাক্য দুটি ব্যবহার করা হয়েছে। এবার চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, দ্বিতীয় অংশে। বইটা তোমাদের সবার কাছে আছে, আমি গুরুত্বপূর্ণ অংশগুলো একটু পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। দেখো, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আমি এ বাক্যটা বিশ্লেষণের আগে একটু সংক্ষেপে দ্বিতীয় অংশের কাহিনীটা বর্ণনা করে নিচ্ছি, যে দ্বিতীয় অংশে কি আমরা প্রথম অংশে দেখি